আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ডেপুটি কায়সার কামাল শপথ পড়ালেন রাষ্ট্রপতি। বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। অধিবেশনের প্রথম ভাষণেই বললেন প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী মতামতকে গুরুত্ব দেয়া হবে, প্রত্যাশা জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার থাকবে 11 দল। এনবিআর এর পৃথকীকরণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। পদায়ন নিয়ে দ্বন্দ্বের অবসান হয়নি। শক্তিশালী রাজস্ব কাঠামোর জন্যই বিভক্তি দরকার, বলছেন বিশ্লেষকরা। যৌথ বাহিনীর অভিযানে ইরানে 1250 মানুষের প্রাণহানি, আহত 12,000-এর বেশি। লেবাননেও 6 শতাধিক মৃত্যু। ইসরায়েল সহ বিভিন্ন দেশে ড্রোন মিসাইল ছুঁড়ছে তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পড়ান। এর আগে অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় তার সরকার। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করা হবে বলে প্রত্যাশা জামায়াতের। বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার এক নতুন অধ্যায়ের সূচনা। মাননীয় সংসদ সদস্যদের মধ্যে হতে একজন সভাপতিত্ব ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই জুলাই আন্দোলনে হতাহতদেরকে স্মরণ করেন তিনি। বলেন, দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। অধিবেশন শুরুর আগে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় কার্যক্রম পরিচালনার জন্য অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সভাপতি হিসেবে এই নাম সমর্থন করে সরকারি এবং বিরোধী দল। আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এরপর সভাপতি ঘোষণা করেন স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম। স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বিরতির পর সংসদে এই মুহূর্তে কি কি কর্মসূচি চলছে? সেই বিরতি প্রায় শেষ দিকে এবং দ্বিতীয় যে সেশন সেটি শুরু হবে। এবং এর আগের সেশনে যেটি আপনারা দেখেছেন, যে সবাই দেখেছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে এবং ডেপুটি স্পিকার তারা শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতির কাছ থেকে। এবং পরের যে সেশনটি রয়েছে সেই সেশনে স্পিকার এবং নতুন নির্বাচিত যে স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা এই অধিবেশনের সভাপতিত্ব করবেন, অর্থাৎ তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব বুঝে নিয়ে মূলত স্পিকার ডেপুটি স্পিকারের চেয়ারে বসবেন। এবং পরের যে অধিবেশন, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অধ্যাদেশগুলো হয়েছিল, অর্থাৎ সংবিধান সম্পর্কিত যে সংশোধনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেগুলোর বাইরে মূলত 133টি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই 133টি অধ্যাদেশ এই অধিবেশনে হয়তো আমরা যতটুকু জানতে পারছি, যেহেতু এর আগে সরকার দলের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে এই অধ্যাদেশগুলো সংসদে তোলা হবে, সেটি হয়তো এই অধিবেশনে তোলা হতে পারে। এবং তারপরে মূলত এই অধিবেশনগুলো আমরা যতটুকু জানতে পারছি যে এই অধিবেশনগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই সংসদে উপস্থাপনের পর সেটি বিল আকারে পাশ করা হবে এবং কিছু কিছু এখান থেকে হয়তো বাদ যেতে পারে। সেক্ষেত্রে বিরোধী দলের সেই জায়গাটায় কিছু আপত্তি থাকতে পারে। সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এই অধিবেশনটি একটি প্রাণবন্ত একটি অধিবেশন হতে যাচ্ছে, বা আমরা হয়তো দেখতে পারবো হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই অধিবেশনটি শুরু হলে। কারণ যেই বিষয়গুলো বাদ দেওয়ার কথা সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে বা উত্থাপন হতে পারে, সেই জায়গাগুলোতে বিরোধীদের হয়তো বিরোধিতা করবেন। সেই ক্ষেত্রে তার ইঙ্গিত আমরা কিন্তু এই অধিবেশনটি যখন শুরু হয় আজকে সকালের দিকে বিরোধী দলের যে সংসদ সদস্যরা ভিতরে প্রবেশ করেন তারা কিন্তু সেই রকমটি ইঙ্গিত দিয়েছিলেন। এর পাশাপাশি এই যে অধ্যাদেশগুলো নিয়ে আলাপ আলোচনার পর সংসদের সরকার দল বিরোধী দল হয়তো আলোচনা করবেন।
চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ছুটির দুদিন প্রধান ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে। আরও বলা হয়, জনগণের চাহিদা মোতাবেক দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম নির্ধারিত রয়েছে। নিয়মিতভাবে দেশে পার্সেল আনা হচ্ছে। রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চেয়েছে বাংলাদেশ। ভারতকে দেয়া একই ধরনের সুবিধা বাংলাদেশের জন্য চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের কাছে তিনি দেশের অবস্থান তুলে ধরেছেন। এই বিশেষ ছাড় দেয়া হলে তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত সহায়ক হবে। মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রস্তাবটি ওয়াশিংটনে পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন। বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতির পাশাপাশি দুদেশের মধ্যে বিনিয়োগ বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে। চিকিৎসার নামে তুরস্কে নিয়ে মোটা অঙ্কের টাকা আদায় জড়িত এক প্রতারক চক্রকে গ্রেফতার করেছে র্যাব-4। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 5 সদস্যকে ধরা হয়েছে। সকালে মিরপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, বিশ্বস্ততা অর্জনের জন্য তুরস্কের প্রতিষ্ঠান টার্কিশ ডগের ওয়েবসাইট অবিকল নকল করে একটি ওয়েবসাইট খুলেছিল এই চক্রটি। এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের তুরস্কে পাঠিয়ে তাদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। আর এ নিয়ে এক ভুক্তভোগী মামলা করলে তদন্তে নেমে এসব চাঞ্চল্যকর তথ্য পায় র্যাব। অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সহ 5 জনকে তারা গ্রেফতার করে। র্যাব জানায়, জালিয়াতি করে গত 3 বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ইরানে চলমান যৌথ অভিযানে 1250 ছাড়ালো প্রাণহানির সংখ্যা। 12,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এর মাঝে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান অব্যাহত। দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে IRGCর একাধিক নৌযান ধ্বংস হয়। এছাড়াও তেহরানে IRGC ও বাসিজ ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। বাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড। এখন পর্যন্ত দেশটিতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোয় চালানো ইরানি হামলায় 7 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর সামরিক জ্বালানি স্থাপনায় ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে 37 জনের মৃত্যু হয়েছে, কয়েকশো মানুষ আহত হয়েছে, যার মধ্যে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন। আমরা আরও একবার যাই। যেমনটি আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে এবং এই মুহূর্তে বিরোধী দলীয় নেতা জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছেন। সরাসরি শুনছি। যারা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি, তাদের মধ্যে যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছে